ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক, শহীদুল আলম সহ শতাধিক মানবাধিকার কর্মী ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী। আসন বণ্টনের শরিক দলগুলোর তোড়জোড়, নিজেদের প্রার্থী বাছাই আগে জানালো বিএনপি। গুমের ঘটনায় হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ২ অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। শহীদুল আলম কনসিয়েন্স নামের একটি জাহাজে রয়েছেন। এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং বহরের 9টি জাহাজকে আটক করেছে। এগুলোতে শহীদুল আলম সহ বিভিন্ন দেশের প্রায় 100 মানবাধিকার কর্মী রয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আটককৃতদের পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায় গাজায় যাওয়ার পথে কমপক্ষে 2টি ফ্লোটিলায় উঠে পড়েছে ইসরায়েলি বাহিনী। I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh. সমুদ্রে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় ও সহায়তায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি। ভোটের আগে আসন সমঝোতা নিয়ে বিএনপির সাথে আলোচনা করছে সমমনা দলগুলো। 35 থেকে 40টি আসন চেয়ে শতাধিক প্রার্থীর তালিকাও ঠিক করেছে গণতন্ত্র মঞ্চ। কোন দল কতটি আসন পাবে সেজন্য দর কষাকষি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নিজ দলের প্রার্থী ঠিক করার আগে জোটের সাথে আসনের বিষয়ে এখনই ভাবছে না বিএনপি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা হিসেব আর কৌশল ঠিক করছে রাজনৈতিক দল আর জোটগুলো। নির্বাচনকে ঘিরে দৃশ্যমান কোনো জোট গঠিত না হলেও সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন নেতারা। কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেয়া হবে তা নিয়ে চলছে দর কষাকষি। বাম ধারার গণতন্ত্র মঞ্চের অধীনে 6টি দল বিএনপির সাথে আসন ভাগাভাগিতে যাবে, এমনটি বলছেন দল প্রধানরা। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় দাবি করে দলটির নীতি নির্ধারকরা বলছেন, দলের প্রার্থী বাছাইয়ের পরই শরিকদের নিয়ে ভাবতে চায় বিএনপি। আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা সেই দলগুলোকে সম্পর্কিত করব কিনা, করলে কীভাবে করব, জোট হিসাবে নাকি আমরা তাদের কোনো আসন আমরা ছেড়ে দেব, এইগুলো নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু চিন্তাভাবনা আছে এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে। কিন্তু আমরা নিজেরা এখন পর্যন্ত আমাদের প্রার্থী আমরা মনোনয়ন চূড়ান্ত করিনি। বিএনপি গণতন্ত্র মঞ্চের কাছ থেকে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে দাবি করে মঞ্চের নেতারা বলছেন, প্রাথমিকভাবে 100 জনের তালিকা দিবে তারা। প্রাথমিকভাবে আমরা কিছু তালিকা তৈরি করছি, কোথায় কোন কোন আসনে আমাদের পার্টি নির্বাচন করবে। 35, 40, 45 এরকম একটা সংখ্যা নিশ্চয়ই হয়তো মঞ্চ হয়তো চাইবে আর কি, বা এরকম একটা সিটের বোঝাপড়াটা তৈরি করা যায় কিনা। শুরু যখন করবো তখন সমঝোতা হবে, দেখা যাবে এক জায়গায় 2টো ভালো ক্যান্ডিডেট আছে, আমাদের নিজেদের মধ্যে হতে পারে, গণতন্ত্র মঞ্চের মধ্যে হতে পারে, আবার আমাদের সাথে অন্যান্য পার্টি বিএনপিরও হতে পারে, তখন সমঝোতার প্রশ্ন আসবে। তাদের লিস্ট আমাদের লিস্টে একসাথে হবে। আমরা যাদের দেব, যেমন প্রাথমিকভাবে যে 100টা বলছি, এরা যোগ্য মনে করবো বলেই তো দিচ্ছি। বিএনপির সাথে সমঝোতা না হলে পৃথক জোট করার আভাসও দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে প্রতিনিধি প্রেরণ, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সহ বেশ কিছু বিষয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মাইকেল মিলারের সাথে বিএনপির শীর্ষ নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির একাধিক সদস্য এবং সাংগঠনিক সম্পাদকেরা যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব কূটনীতিকের প্রত্যাশা দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে এখন থেকেই পূর্ণ দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা অবজারভার পাঠাবে এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। আওয়ামী লীগ আমলে টিএফআই সেল ও জেআইসিতে গুম করে রাখার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট ৩০ জনকে অভিযুক্ত করে দুটি মামলার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই অভিযোগ দাখিল করেন। গুমের দুটি মামলার একটিতে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিকী সহ ১৭ জন এবং অন্যটিতে জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিকী সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ৫টি এবং জেআইসিতে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় পৃথক ৫টি অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বিগত সরকারের আমলে ১৫ বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে, আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে। ট্রাইব্যুনাল সে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। দর্শক, ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, কোন কোন গুমের ঘটনায় অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, বিস্তারিত জানাবেন। আজকে ট্রাইব্যুনাল ১-এ সকালেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রয়েছেন তাজুল ইসলাম, তিনি ৩টি মামলার ফর্মাল যে চার্জ সেটি পেশ করেছেন ট্রাইব্যুনালের কাছে। সেটি শুনানি হয়েছে এবং সেগুলো আমলে নিয়েছে ট্রাইব্যুনাল এবং যারা সবাই এখানে পলাতক রয়েছেন যারা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপনি যেটি বলছিলেন, দুটি সেলে আওয়ামী লীগ আমলে ১৫ বছরে বিভিন্ন বাহিনীর সহযোগিতা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ তাদের সহযোগিতা নিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের নির্যাতন, গুম, আটক করে রাখার যে অভিযোগ রয়েছে, যেটি চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক যে চার্জ গঠন সেটি করা হয়েছে। আজকে আদালত সেগুলো শুনেছেন এবং সেখানে গুমের যারা শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে ফিরে আসতে পেরেছেন, তারাও আদালতে এসে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেছেন চিফ প্রসিকিউটর, জানান যে অভিযুক্ত ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে যারা যেসব বাহিনীর সদস্যরা জড়িত, সেই বাহিনীকে কলঙ্কমুক্ত করতে বাহিনীর সদস্যদের বিচার আওতায় নিয়ে আসবে। এজন্য বাহিনীর ব্যক্তি দায়ী থাকবে, তবে পুরো বাহিনী আসলে জড়িত নয় বলে তিনি বলেছেন। এবং একই সাথে আজকের এই ফর্মাল চার্জের মধ্য দিয়ে এই বার্তাটা দেয়া হলো যে আইনের ঊর্ধ্বে নয় কেউ আসলে, এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হবে বলে তিনি প্রত্যাশা করছেন। তো ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের সবশেষ খবর। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে
এ বৈঠক শুরু হবে। সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন গত রবিবার বৈঠক শেষ করে। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা ওই বৈঠকে ঠিক করা যায়নি। আসন্ন জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামাতে ইসলামী বলছে একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে জনমনে দ্বিধা তৈরি হতে পারে। সেজন্য নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কোনো এক সময় গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি। আজ দলগুলোর দেওয়া নোট অফ ডিসেন্ট তুলে নেয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গেছে। ফের ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.36%। একই সঙ্গে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে যথাক্রমে প্রায় 7.5% ও 9%। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি জটিলতা, দুর্বল বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার অদক্ষতাই এর মূল কারণ। আরাফাত ইসলামের রিপোর্ট। চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বেশ কয়েকদিন ধরেই সেই হার 8%-এর ওপরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর সবশেষ তথ্য বলছে, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.07%, খাদ্যে 0.04% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 0.08% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দামের প্রভাব ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাবসহ বেশ কিছু কারণে সেপ্টেম্বরে সব খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। যদি বর্ষা সিজন প্রলম্বিত হয়, সেই সময়কালে খাদ্যদ্রব্যের সরবরাহে কিছুটা টান পড়ে এবং সে সময়কালে দেখা যায় যে মানে চাল বহির্ভূত অন্যান্য জায়গাগুলোতে মূল্যের একটা বৃদ্ধির বিষয় ঘটে। তো তার একটা প্রভাব এখানে খাদ্য পণ্যের ক্ষেত্রে আমাদের এখানে হয়েছে। ইন্টারেস্ট রেট এখন 14%-এর আশেপাশে। সেখানে কোনো ইম্পোর্টারের ক্ষেত্রে হয়তো সেই হাই ইন্টারেস্ট রেটে ট্রেড ফাইন্যান্স নিয়ে ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন তারা হয়েছে। সেখানে হয়তো আমার মনে হয় একটা ইম্প্যাক্ট পড়েছে ইনফ্লেশনের। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার শঙ্কা জানিয়ে তারা সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন। এখন হয়তো তারা চেষ্টা করতে পারেন বাজারের পণ্য সরবরাহ অন্তত যাতে স্থিতিশীল থাকে, সেটা আমদানি করে হোক, অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে হোক। ওএমএস বা ট্রাক সেলের মতো যে কার্যক্রমগুলো বা ফ্যামিলি কার্ডের মতো যে কার্যক্রমগুলো, এটি যাতে অব্যাহত রাখেন। ইনফ্লেশন যদি কন্টিনিউয়াস বেসিসে হাই থাকে বা আবার উঠতে থাকে, এটা গিয়ে আবার এক্সচেঞ্জ রেটে টাকার ডিভ্যালুয়েশন প্রেশার সৃষ্টি করবে। তখন সেই ধাক্কায় কিন্তু আমরা বড় ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ে যেতে পারি এবং তখন আবার সেই ফরেন রিজার্ভে আঘাত আসতে পারে। আমার ব্যালেন্স অফ পেমেন্টে সেই চিত্রটা খুব ডিফিকাল্ট দেখা যেতে পারে। যদিও অর্থ উপদেষ্টা বলছেন, 2 অঙ্কের ঘর থেকে মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা গেছে, যা আরেকটু কম হলে ভালো হতো। বেজটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে না 8 এনেছি, ডেফিনেট হবে বোধ এখনও নামে নাই। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দে। তখন আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছে নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মতামত, চাহিদা আর বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের প্রত্যাশা খুঁজছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে, চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। এদিকে বেশিরভাগ প্যানেল এখনও ইশতেহার ঘোষণা করেনি। তবে প্রার্থীরা বলছেন, শিক্ষার্থীদের মতামত ও সমস্যা সমাধানের প্রতিফলন ঘটবে এবারের ইশতেহারে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও বাসযোগ্য ক্যাম্পাস তৈরিকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। বিকেলে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এদিকে পুরোদমে জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় নেমেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির ভোটারদের কাছে গিয়ে দোয়া চাইছেন এবং দায়িত্ব পেলে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী মোশতাকুর রহমান জাহিদও বিরামহীন গণসংযোগ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গতকাল পাল্টাপাল্টি অভিযোগ
গোলযোগের পর আজ সকালে একসাথে কুশল বিনিময় করতে দেখা যায় ছাত্র শিবির ও ছাত্রদলের ভিপি প্রার্থীকে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কের অবরোধ ৬ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন হেফাজত কর্মীরা। এদিকে গাড়ি চাপায় হেফাজতের নেতা সোহেলের মৃত্যুর ঘটনায় বাস চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে অবরোধের সমর্থনে হাটহাজারী এলাকায় পিকেটিং করে হেফাজতের কর্মীরা। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল। এতে দুর্ভোগে পড়ে 2 পার্বত্য জেলাসহ বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরি জানান, মঙ্গলবার বিকেলে হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেলে ফিরছিলেন। এ সময় রাউজান গহিরা এলাকায় তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। তিনি আওয়ামী লীগ সরকারের সময় গুম ছিলেন। কমিশনে মামলা করার অভিযোগে গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মাওলানা নাসির উদ্দিন মুনিরি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া সদস্যরা। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা বিষয়ে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম এলাকায় দায়িত্ব পালন করা সামরিক বাহিনীর উচ্চপদস্থ সাবেক কর্মকর্তারা। বহিঃশত্রুর চক্রান্ত মোকাবেলায় বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। রাওয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক বলেন, পার্বত্য এলাকায় শান্তি ফেরাতে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক ব্যক্তিদেরও একত্রে কাজ করতে হবে। পার্বত্য এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বৈষম্য নিরসনের উপরও জোর দেন তিনি। শান্তি প্রতিষ্ঠা ছাড়া সেই অংশটুকু বাংলাদেশের ভবিষ্যতে রাখা যাবে কিনা সন্দেহ আছে। আন্তর্জাতিক চক্রান্তের শিকার এটা স্বাভাবিক। আন্তর্জাতিক চক্রান্ত, দেশের শত্রুদের চক্রান্ত তারা করতেই থাকবে, ভবিষ্যতে করবে। কিন্তু সেটা থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের জাতীয় ঐক্য। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 1369 টাকা। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম পড়বে 2,02,195 টাকা, যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ দাম। মঙ্গলবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন এ দর কার্যকর হবে। সর্বশেষ সোমবার স্বর্ণের দাম বাড়ানো হয়। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,399 টাকা বাড়িয়ে 1,93,004 টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,201 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,65,430 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,027 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,37,472 টাকা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। 3 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের স্মৃতিটা ভুলে যেতে চাইবেন মেহেদী হাসান মিরাজ। গত নভেম্বরেই আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মিরাজের নেতৃত্বে সিরিজ হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই সিরিজে জয়েই চোখ রাখছেন মিরাজ। ওডিআইটা কম খেলেছি, এর আগে আমি মেনশন করেছি যে আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ হয়, খেলা হয়নি, এর জন্য আমরা হয়তো ওই জায়গাটা স্ট্রাগল করছি। এবং আমরা ব্যাটসম্যানরা প্ল্যান করছি কিভাবে আমাদের 50 ওভার খেলতে হবে এবং আমাদের মিডল ওভার এবং মিডল অর্ডার যে ব্যাটসম্যান আছে এবং টপ অর্ডার আছে, এখানে আমাদের কিভাবে ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে, এটা নিয়ে আমরা কাজ করছি। টি-20তে অধিনায়কত্ব করলেও একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম জাকেরের। নুরুল হাসান সোহানকে দেশের সেরা উইকেটরক্ষক মানছেন মিরাজ।
বেস্ট উইকেট কিপার ধরা হয় সোহানি আছে, এবং অবভিয়াসলি ওডিআইতে ওর সুযোগ থাকবে বেশি উইকেট কিপিং করার ক্ষেত্রে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি এটাই প্রেফার করি, এবং যেহেতু ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এবং বাংলাদেশ টিমে খেলেছে, যদি অপরচুনিটি থাকে অবশ্যই সে বাংলাদেশকে আরও অনেক ভালো কিছু অর্জন এনে দিতে পারবে। বাংলাদেশের পরিকল্পনা 2027 ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। ওয়ানডেতে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ডও ভালো নয়। 6 ম্যাচে 4টিতে হেরেছেন মিরাজরা। 2 দলের মুখোমুখি দৌড়াতে অবশ্য এগিয়ে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। নারী ফুটবল। এফসি নারী অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে সিরিয়াকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আলপি আক্তার। পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবেন অর্পিতারা। এশিয়ান কাপের বাছে বাংলাদেশের গ্রুপের খেলা জর্ডানে। দুবাইয়ে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে জর্ডানে যাবে বাংলাদেশ। এশিয়ান কাপে জায়গা করে নিতে অর্পিতাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ইতিমধ্যে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নারী অনূর্ধ্ব-20 ও জাতীয় দল। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক, শহীদুল আলম সহ শতাধিক মানবাধিকার কর্মী ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী। আসন বন্টনের শরিক দলগুলোর তোড়জোড়, নিজেদের প্রার্থী বাছাই আগে জানালো বিএনপি। গুমের ঘটনায় হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 2 অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।